স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙানো যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বাড়িজোড়া পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, বাড়িজোড়া পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের আজকের এপিসোডে তুলে ধরব একটি পরিবারের গল্প, যে পরিবারে রয়েছে দুজন প্রতিবন্ধী মানুষ, তাদের মধ্যে একজন মা আর একজন তার কন্যা। দর্শক, এই দুজন প্রতিবন্ধী মানুষের এই বিশেষ পথ চলাটা কেমন, তাদের এই বিশেষ পথ চলায় কে থাকলো তাদের পাশে, কাদের সহযোগিতায় তাদের এই এগিয়ে যাওয়া, এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের সাথে। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমাদের আজকের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার হাতের ঠিক ডান পাশে যে মেয়েটি বসে আছে ওর নাম রুম্পা। রুম্পা একজন সেরেব্রাল পলসি বৈশিষ্ট্যসম্পন্ন তরুণী। রুম্পা, কেমন আছো তুমি? ভালো আছি। রুম্পার ঠিক পাশে যিনি বসে আছেন তিনি রুম্পার মামা জনাব আব্দুর রহমান শাহ। কেমন আছেন আপনি? আছি ভালো, আলহামদুলিল্লাহ। আর আমার হাতের ঠিক বাম পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন রুম্পার মামিমা ফাতেমা রহমান। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, প্রথমে আলাপ করব রুম্পার সাথে। রুম্পা এখন কি করছে? চাকরি করছি। রুম্পা চাকরি করে? হ্যাঁ। রুম্পা কোথায় চাকরি করে? সুইডে। সেখানে কি কাজ করতে হয় রুম্পাকে? আমি ওখানে সবাই কাজে সাহায্য করি। আচ্ছা, রুম্পা বলছে রুম্পা যেখানে চাকরি করে সেখানে সবাইকে কাজে সাহায্য করে। রুম্পা, এই যে চাকরি করছো এর পাশাপাশি আর কি করছো? আমি স্কেচ করি, নাচ করি, ছবি আঁকি, অলিম্পিক স্কেচ করি। তাই নাকি? মানে বাইরে যাই। ও, এইসব কাজ নেবার বাইরেও যাও? দেশের বাইরে? আমি জাপান গেছিলাম আমার টিচারের সঙ্গে, অনেক আনন্দ করে মজা করছি। কি কাজ নিয়ে জাপানে গিয়েছিলে? ওখানে নাচ করছি, স্কেচ করছি। স্কাউটিং এর কাজ নিয়ে তুমি জাপানে গিয়েছিলে, সেখানে যে কি কি করলো রুম্পা একটু শুনি তো। পুতুল কিনছি, অনেক কিছু কিনছি। ও আচ্ছা, শপিংও করতে গিয়েছিলে? হ্যাঁ। পুতুল কিনেছো? হ্যাঁ। কয়টা পুতুল কিনেছো তুমি? 3টা। রুম্পার তো নিশ্চয়ই অনেকগুলো বন্ধু হয়ে গেছে তাহলে? অনেক বন্ধু, স্কাউটের বন্ধু, অলিম্পিকের বন্ধু, স্কুলের বন্ধু, অনেক বন্ধু। স্কাউট নাচ করে আমার সঙ্গে, একক নাচ করি, গিফট আছে, পুরস্কার আছে। বাহ, এই এতগুলো কাজের মধ্যে রুম্পার কোন কাজটা সবচেয়ে বেশি প্রিয়? নাচ, ছবি আঁকা, ড্রয়িং, স্কাউট, অলিম্পিক, সব 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 পছন্দ। রুম্পা অলিম্পিকে আছে। দর্শক, চলে যাচ্ছি রুম্পার মামির কাছে। আজকে যে রুম্পাকে আমরা দেখতে পাচ্ছি সে রুম্পার অনেক চ্যালেঞ্জ আছে। সেরেব্রাল পলসির মতো একটি প্রতিবন্ধিতা তার। এই প্রতিবন্ধিতা এত সহজ নয়। আজকে রুম্পার যে অবস্থান, এই যে এতটা এগিয়েছে, এটা কিভাবে সম্ভব হলো? এর পেছনের গল্পটা শুনতে চাই। পিছনের গল্প টিচারদেরও অবদান আছে আপা। টিচাররা ওর সব কিছুর পিছনে আগ্রহ আছে রূপা, যেমন অলিম্পিক করতে আগ্রহ, স্কাউট করতে আগ্রহ, নাচ গান খেলাধুলা সব কিছু আগ্রহ। আপনারা ওইটা দেখে টিচাররা বলছে ওকে আপনি নিয়ে যাবে, ওরে এখানে নিয়ে যান, ওরে এখানে নিয়ে যান। এরকম করতে গেলে সে তার খুবই আগ্রহ বাইরে গেছে, আরও আনন্দ পাচ্ছে। শহীদ বাংলাদেশ স্কুল স্যার তার সাথে তখন খুব ভয় লাগতেছে, আল্লাহ ওকে একা দিব। তখন সে ছোটো ছিল, কিন্তু সেই প্রথম স্কাউট দিচ্ছে, সে খুব আনন্দ পেয়েছে। তখন এই জাম্বুরিতে গেছিলো, জাম্বুরিতে 7 দিন যাই থেকে আসছে, খুব একা একা ভালোই দিন কাটাইলো, সে আনন্দ পাইলো। তারপর সে খেলাধুলো খুব আগ্রহ তার। চলে যাচ্ছে রুম্পার মামার কাছে, জেনে নেই রুম্পা কেন রুম্পার মামা এবং মামির সাথে। আব্দুর রহমান সাহেব, আমি জানি যে রুম্পা বেড়ে উঠেছে আপনাদের সাথে, আপনারাই আসলে রুম্পাকে বড় করেছেন। আজকে রুম্পাকে এই অবস্থানে নিয়ে এসেছেন। রুম্পার মা বাবা কোথায়? আমার বাবা মা মারা যাওয়ার পরে ওদের সবাইকে আমি ঢাকায় নিয়ে আসি, নিয়ে মোহাম্মদপুরে বাসা ভাড়া করি। তো মোহাম্মদপুরে বসেই রুম্পার মায়ের বিয়ে দিয়েছিলাম। বিয়ে দেওয়ার পরে রুম্পা হলো, তারপরে কিছুদিন এরা ঘর সংসার করতেছিল, মোহাম্মদপুরেই আলাদা বাসা ভাড়া করে থাকতো। রুম্পার মায়েরও কিছু প্রতিবন্ধিতা আছে, কিছু সীমাবদ্ধতা আছে। সে কাজকর্ম করতে পারে, কথাবার্তা সবই বলে, সব কিছুই করে, কিন্তু খুব স্লো মোশন। ছোটোবেলায় টাইফয়েড থেকে তার প্রতিবন্ধিতা হয়েছে। তখন রুম্পার আম্মার বয়স কত ছিল? 8-9 বছর হবে। এবং রুম্পার
পরে আবার ফুড পয়জন হইয়া রুম্পারও প্রতিবন্ধিতা হলো। রুম্পার প্রতিবন্ধিতা হওয়ার পরে ওর বাবা চলে গেল। তখন রুম্পার বয়স কত, 2.5-3 এরকম হবে। তখন আমরা রুম্পাকে এবং রুম্পার মাকে আমাদের সাথে নিয়ে আসলাম। রুম্পার মামি সেও ওদেরকে খুব ভালোবাসতো। রুম্পা যতই প্রতিবন্ধী হোক, রুম্পা ফুটফুটে একটা মেয়ে, ছোট একটা মেয়ে, আমরা তাকে তো ফেলে দিতে পারি না। আমরা রুম্পাকে আস্তে আস্তে চিকিৎসা করা শুরু করলাম। বাবা এখন কোথায়? ওর বাবা মারা গেছে। কোনো রকম সাহায্য সহযোগিতা করেনি মেয়েকে? না, কোনো সাহায্য সহযোগিতা সে করে নাই। আমি চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করার এবং ওদেরকে পুনর্বাসন করার যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু তারা আগ্রহী ছিল না। শুধু রুম্পার বাবা না, রুম্পার দাদা দাদি, আত্মীয় স্বজন যারা আছে তাদেরও কিছুটা নেগেটিভ অ্যাটিটিউড। মা প্রতিবন্ধী, মেয়ে প্রতিবন্ধী, এদেরকে নিয়ে সংসার চলবে না, সংসার করতে পারবে না, তারা ছেলেকে আবার বিয়ে করাবে, এরকম একটা অ্যাটিটিউড তাদের। ওদের আশা ছেড়ে দিয়ে আমি নিজেই রুম্পাকে ডেভেলপ করার জন্যে যথাসাধ্য চেষ্টা করেছি। আমরা চিকিৎসা করেছি। এই যে আপনারা চিকিৎসা করলেন, রুম্পার ডায়াগনোসিস কি আসছিল? সুইট বাংলাদেশ প্রতিবন্ধীদের একটি স্কুল, তারা অ্যাসেসমেন্ট করলো যে রুম্পা সিপি পেশেন্ট। সিপি ধরা পড়ার পরেও আমরা সিপি সংক্রান্ত বিভিন্ন পিজি হাসপাতালে এক আপা আছে, আপার কাছে যায়। আপা চেক আপ করে যা ঔষধ দরকার হয় সেই ঔষধপত্র দিয়ে দেয়। এই ওষুধটা কেন খেতে হচ্ছে রুম্পাকে? ওর খিঁচুনি হয় মাঝে মাঝে। ও আচ্ছা আচ্ছা। আমাদের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যে বাচ্চারা থাকে তাদের মূল সমস্যার সাথে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা, যেটা এপিলেপসি বা খিঁচুনি। এবং এই খিঁচুনি আমাদের এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের বাচ্চাদেরকে মারাত্মকভাবে পিছিয়ে দেয়। আর সে কারণেই আসলে তাদেরকে নিয়মিত ওষুধ খেয়ে যেতে হয় এবং ডাক্তারের পরামর্শ ছাড়া সে ওষুধ একদমই ছেড়ে দেওয়া যায় না। আর রুম্পার মামা একটু আগে যে কথাটি বলেছেন যে রুম্পার মা তিনি একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তি, এবং যখন রুম্পা হলো এবং দেখা গেল রুম্পার মধ্যে প্রতিবন্ধিতা রয়েছে, এগুলো দেখে রুম্পার বাবা তাদেরকে পরিত্যাগ করে চলে যায়। এবং তখন থেকে রুম্পা এবং রুম্পার মা তার মামা মামির আশ্রয়ে বেড়ে উঠছে এবং রুম্পার মামা মামি সন্তান সমস্নেহে রুম্পাকে লালন পালন করছেন। দর্শক, এবারে চলে যাব রুম্পার মামির কাছে, যিনি কন্যা সমস্নেহে রুম্পাকে লালন পালন করছেন। রুম্পার মাও রুম্পার মামা এবং মামির বাড়িতেই আসলে আশ্রয় পেয়েছেন এবং সেখানেই থাকছেন। আপা, যখন আপনি রুম্পাকে পেলেন, খুব ছোট্টবেলায় রুম্পাকে পেয়েছেন আপনারা, সে সময় আসলে রুম্পার অবস্থা কীরকম ছিল? খুবই খারাপ অবস্থা ছিল আপা। ও 4 মাস বয়সে অসুস্থ হলো, যে ফুড পয়জন হলো, পেটে জ্বর, ভীষণ জ্বর হলো। তখন আমার কাছে ছিল না, যদিও ও বাবার কাছে, ওইখান থেকে আমি নিয়ে আসছি জ্বর। তারা ডাক্তার দেখায় নাই, রুম্পাকে নিয়ে আসলে আমাদের পরিচিত ডাক্তার, ওনাকে দেখাইলাম, ওনাকে অনেক দেরি করে ফেলছেন আপনি। তখন উনি লিখে দিল আপনি এখনই শিশু হাসপাতাল ভর্তি করেন। তখন শিশু হাসপাতাল ভর্তি করলাম, সেখানে প্রায় 20 দিন পর্যন্ত রুম্পাকে রাখা হলো ভর্তি। তারপর একটু সুস্থ হলো। তারপর রুম্পা দেখা গেল সে হাঁটতে পারতেছে না, দাঁড়াতে পারতেছে না, বসে থাকে। সে বসেই থাকে, কথা সবাইকে মা বলে। সে 5 বছর বয়স, তখনও সে বসে থাকতো, দাঁড়াতে পারতো না। আস্তে আস্তে একটু একটু করে দাঁড়াইছে। তারপর যখন দাঁড়াইছে, সামনে অনেক স্কুল, আমি স্কুলে নিয়ে গেলাম, নর্মাল স্কুল, সেই স্কুলে তারা ওকে ভর্তি করলাম। তখন সারাক্ষণ হাঁটতো, এরকম হাঁটতো, এরকম কোনো হাঁটো, কারণ এইসব বাচ্চা এখানে ভর্তি করা যায়। তখন আমি কী বলে, খুব খারাপ লাগলাম। অনেক স্কুলে নিয়ে গেলাম, মোহাম্মদপুরে যত স্কুল, সব স্কুলে নিয়ে গেলাম, কেউ ওকে ভর্তি করতেছে না। যখন কোনো স্কুলে ভর্তি করছে না, তখন কি করলেন? উত্তরটা নেব ছোট একটা বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, এই ঘরটা নীল কেন? এটা নীলুর জন্য। এই নামে তো আমার বাবাটাকে। সেই হাসি খুশি নীলুর জন্য। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, ফিরছি আবারও আলোচনায়। বিরতিতে যাবার আগে যেখানে ছিলাম যে আপনারা অনেক স্কুলে ঘুরেছেন, রুম্পাকে ভর্তি করতে পারেননি, কারণ কোনো স্কুলে রুম্পাকে ভর্তি করতে চাচ্ছিল না।
কেন ভর্তি করতে চাচ্ছিল না এবং তারপরে আপনারা কি করলেন? ওই যে সারাক্ষণ রুম্পা মাথা লড়াইতো, প্রতিবন্ধী, এসব বাচ্চা স্কুল আলাদা। তারপর এসআরপি একটা এনজিও, ওখানে আমার হাজব্যান্ড ডাইরেক্টর ছিল। ওখানে উনি আপা বলল না, ভাবি আপনি ওকে নিয়ে সুইট বাংলাদেশে নিয়ে যান ইস্কাটানে। উনি আমাকে ঠিকানা দিল, সেই ঠিকানা অনুযায়ী সুইট বাংলাদেশে আমি নিয়ে যাই। তারপর রুম্পার স্কুল ওখানে নিয়ে সবাই দেখতো সার্টিসে। ওনারা বললেন আপা আপনার বাসা যখন মোহাম্মদপুরে, আমাদের একটা শাখা আছে মোহাম্মদপুরে, ধানমন্ডি শাখা, আপনি ওইখানেই ওকে ভর্তি করে দেন। আমার ওনার লিখে দিল, আমার তারপর ধানমন্ডি শাখায় ভর্তি করলাম। ছোট থাকতে এখানে তার টিচাররা ওকে অনেক কেয়ার করছে, অনেক ভালোবাসছে, হাতে ধরে তাকে সব কিছু শিখিয়েছে। সে আস্তে আস্তে অগ্রগতি। তারপর যখন বড় হলো তখন সে ভোকেশনাল নিয়ে গেলাম, সেই আবার সুইট বাংলাদেশে। যখন সে এখানে সে স্কার্ট করলো, গান করলো, নাচ করলো, সব কিছু এগুলো আগ্রহ ছিল তার। রুম্পার মামা এবং মামি কিভাবে রুম্পাকে সাপোর্ট দিয়েছে আজকে রুম্পা এই পর্যায়ে এসেছে? আমি একটা স্কুল টিচার ছিলাম, পরে রুম্পাকে দেখাশোনা করতে কেউ নাই, আমার কি করতে হবে, আমি না হলে রুম্পা সুস্থ হবে না। ও মামা বলে তুমি টেক কেয়ার করো, না তুমি যে টেক কেয়ার না করো তাহলে ও সুস্থ হবে না। এই আমি ওকে টেক কেয়ার করা শুরু করলাম চাকরি ছেড়ে দিয়ে। টিচারদের সাজেশন অনুযায়ী আমি ওকে চালাইছি, যার জন্য এই পর্যন্ত আসতে পারছি। আমাদের সমাজে আসলে এমন উদাহরণ দেখতে পাওয়া যায় না যে মামি চাকরি ছেড়ে দিয়েছেন তার ননদের মেয়েকে সাপোর্ট দেওয়ার জন্য। দর্শক, চলে যাব রুম্পার কাছে, রুম্পার সাথে গল্প করব এখন। রুম্পা, আজকে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। চুলে ফুল গুজে দিয়েছে, গলায় সুন্দর মুক্তোর মালা, কানে ঝোলানো দুল, সুন্দর একটা জামা। কে সাজিয়ে দিয়েছে? আম্মু। আম্মু? এটা তোমার আম্মু? তোমার তো আরও একজন আম্মু আছেন, সেই আম্মু কোথায়? বাসায়। উনি কেন আসলেন না আজকে? আমার বেদ চান না। আচ্ছা, এই জন্য না। মায়েদের সাথে কিভাবে সময় কাটায় রুম্পা? রান্না বান্না করে খেয়ে দিই, কথা বলি। কি কি করতে পারে রুম্পা রান্না বাড়ার? পোলাও, মাংস, কোপ্তা, বিরিয়ানি, মাছের ঝোল এগুলি। এই রান্নাগুলো কে শেখালো রুম্পাকে? আমার আম্মু। সবচেয়ে মজার হয় কোন আইটেমটা তোমার? পোলাও, মাংস, রোস্ট। কে সবচেয়ে বেশি প্রশংসা করে রুম্পার রান্নার? মামা। মামা? মামা কি বলে? ভালো, খুব সুন্দর। তো রুম্পার কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, মামিমা বলে না? হ্যাঁ বলে। আমি শুনেছি তুমি ভালো ছবিও আঁকো। ছবি একেবারে দৃশ্য ছবি, একেবারে গাছপালা, নদী, খাল বিলে করে কাটতে পারি। তুমি কি আজকে আমাদেরকে দেখানোর জন্য তোমার আঁকা কিছু ছবি নিয়ে এসেছো? হ্যাঁ, গাছপালা, তারপরে পাখি, এগুলি। দর্শক, আমরা এখন রুম্পার আঁকা একটা ছবি দেখব। রুম্পা, কিসের ছবি এঁকেছো তুমি? গাছ, বোঝাবুঝি, ফুল, পাখি, এগুলি। খুব সুন্দর দেখাচ্ছে, একটা রঙিন ছবি যেখানে গাছপালা আছে, সবুজ রঙের প্রজাপতি আছে, আবার সূর্যও আছে, তাই না? খুব সুন্দর। রুম্পা, তুমি তো নাচও করো। হ্যাঁ, নাচ করি। কি ধরনের নাচ করো তুমি? মই ভাবো না তারপরে। এই যে নাচ করো, শিখেছো? আমি টিচার শিখেছি। তোমার টিচার শিখিয়েছেন? আজকে কিন্তু তোমার একটা নাচও দেখবো আমরা। ঠিক আছে, দেখো। আচ্ছা দর্শক, এবারে চলে যাচ্ছে রুম্পার মামার কাছে। রুম্পার ছোট বয়স থেকেই রুম্পাকে এবং তার মাকে আপনাদের কাছে রেখেছেন, লালন পালন করছেন। এতটা পথ চলতে কি কি চ্যালেঞ্জ আপনাদেরকে মোকাবেলা করতে হলো? প্রথম চ্যালেঞ্জ হলো চিকিৎসার সুযোগ সুবিধা দেওয়া, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং সুযোগ সুবিধা দেওয়া। আরেকটা হলো যে গ্রোথ কমে যায়। সাধারণত প্রতিবন্ধী বাচ্চাদের গ্রোথ কম হয়। এই গ্রোথটা যাতে কম হতে না পারে সেজন্যে তাকে প্রয়োজনীয় পুষ্টিমান সম্পন্ন ফুড সাপ্লিমেন্টস দিতে হয়। শিক্ষা না হলে তো নর্মাল প্রতিবন্ধীদের জন্যে নর্মাল আমরা স্কুল কলেজে যে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান শিখি, প্রতিবন্ধীদের শিক্ষাটা একটু আলাদা ধরনের। তারা যেই কাজটা করতে পারে, যেটা করতে তারা সহজ মনে করে, সেই কাজটাকেই তাকে বারবার করাইতে হবে। করতে করতে ওটার উপরে তার একটা স্কিল ডেভেলপ করবে। স্বাভাবিক চলাফেরা করার জন্যে সমাজে তাকে সব জায়গায় নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের দেশে প্রতিবন্ধীদেরকে ঘরের এক কোণায় বন্দি করে রাখে। কমিউনিটিতে তাদের পুনর্বাসন হয় না। ঠিক এই মুহূর্তে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে রুম্পাকে নিয়ে পথ চলার ক্ষেত্রে? এই মুহূর্তে ওর তো এখন বয়স হয়ে গেছে, অ্যাডাল্ট হয়েছে, এখন হয়তো তার বিয়ে শাদী দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু প্রতিবন্ধী
ওর মায়ের ব্যাপারটা নিয়ে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। সেই তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা ওকে জিজ্ঞেস করছি যে বিয়ে করবে কি না, কিন্তু ও বলে যে না, বিয়ে করব না। ওদের স্কুলেও এরকম কয়েকটা ছেলেমেয়ের বিয়ে হয়েছিল, কিন্তু সেই বিয়েগুলো পরে টিকে নাই। তো এই জন্য ও বিয়েও করতে চাচ্ছে না। তা আমরা চিন্তা করছি ওর ভবিষ্যৎ পুনর্বাসনের ব্যাপারে। এখন হয়তো একটা শিক্ষানবিশ হিসাবে সুইট বাংলাদেশ ওকে একটা ছোট্ট চাকরি দিয়েছে, সেখানে হয়তো ওর কিছু পয়সা দেয়, তাতে হয়তো ওর খরচ টরচ ইত্যাদি মিট আপ হয়। আগে তো আমরাই সব বিয়ার করতাম। কন্টিনিউয়াস প্রশিক্ষণ দরকার। সেই কন্টিনিউয়াস প্রশিক্ষণের মাধ্যমে যেই কাজটা সে করতে পারে সেই কাজটাই তাকে পুনর্বাসিত করতে হবে। পরবর্তী পুনর্বাসনের জন্য আমরা চিন্তা করেছি, আমাদের তো ছেলে মেয়ে নাই, আমাদের যা আছে তা আমরা ওকেই দিয়ে যাব। আমাদের অ্যাসেট প্রপার্টি যেগুলো আছে সেগুলো থেকে কিছু অংশ ওর জন্যে আমরা দিয়ে যাব। সেখান থেকে ওর একটা নির্ধারিত ইনকাম হবে। আমাদের বাড়িতে বিল্ডিং আছে, বিল্ডিং এটা আরও উপরে রাইজ করব, তখন এই ফ্ল্যাটগুলো ভাড়া দিয়া সেখান থেকে একটা ইনকাম হবে। ঢাকায় আমার কিছু প্রপার্টি আছে, সেখানেও আমরা বাড়ি করার চিন্তা করতেছি। সেখানে বাড়ি করলে সেখান থেকে কিছু ইনকাম আসবে। ওর নামে হয়তো একটা ফ্ল্যাট দিয়ে দিলাম, বাড়িতে ওর মা আবার কিছু জায়গা পাবে, পৈতৃক সম্পত্তি, সেখান থেকে একটা ফ্ল্যাট হয়তো ও পাবে। এখান থেকে ওর ইনকাম আসবে, নিয়মিত ইনকাম আসবে। আমরা আশা করি যে খুব একটা অসুবিধা হবে না। এছাড়া ওর অন্য মামারা আছে, তারাও ওকে নানানভাবে ভালোবাসে। রুম্পাকে আপনারা এমন একটা অবস্থানে নিয়ে এসছেন, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, তাকে সঠিক প্রশিক্ষণ পরিচর্যা দিয়ে, যে রুম্পা এখন অনেকের জন্যই একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। কারণ রুম্পার মতো সেরেব্রাল পলসি ভূষা সম্পন্ন আরও অনেক শিশু রয়েছে, ব্যক্তি রয়েছে যারা হয়তো আজ নিজেকে এই পর্যায়ে নিয়ে আসতে পারেনি, কিন্তু রুম্পা পেরেছে। এই যে সফলতা, এই সফলতাটা কিভাবে অর্জিত হলো বা কিভাবে এই পর্যায়ে আনলেন রুম্পাকে, এই বিষয়টা জানতে চাই। কি মনে হয় আপনার কাছে, কি করেছিলেন যার কারণে রুম্পা আজকে এই পর্যায়ে এসেছে? আমরা খুব সিরিয়াস ছিলাম যে ওর ব্যাপারে, যে ওকে যে কোনোভাবেই ওকে অ্যাক্টিভ করতে হবে। ও যাতে অ্যাক্টিভ হয়, আত্মনির্ভরশীলতা বাড়ে, সেজন্যে আমরা ওরে স্কাউটে প্রশিক্ষণ দিয়েছি, ওরে অলিম্পিকে খেলার জন্য সুযোগ করে দিয়েছি, স্কুলে লেখাপড়ার সুযোগ করে দিয়েছি। এবং আমরা অনেক কষ্ট করে হলেও ওর মামি এখান থেকে মনে করেন ইস্কাটন অনেক দূরে, সেখান পর্যন্ত সে নিয়ে যায় প্রতিদিন, আবার বসে থাকে, আবার ওকে নিয়ে আসে। জি, বুঝতে পেরেছি। দর্শক, রুম্পার মামা আব্দুর রহমান শাহ যে কথাটি বললেন যে সঠিক পরিচর্যা, চিকিৎসা, সঠিক প্রশিক্ষণ, এগুলো কিন্তু খুব জরুরি। রুম্পার মতো বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো নানা রকমের জটিল সীমাবদ্ধতা নিয়ে বেড়ে ওঠে তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, এই ঘরটা নীল কেন? এটা নীলুর জন্য। এই নামে তো আমার বাবাটাকে। সেই হাসি খুশি নীলুর জন্য। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রোবিয়া ল্যাক। থাকো রঙিন। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আবারও ফিরছি আলোচনায়, আর চলে যাচ্ছি রুম্পার মামি মার কাছে। জি আপা, আপনি তো একটা উদাহরণ সৃষ্টি করেছেন। সাধারণত বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে নিয়ে তাদের মায়েদের গল্পই আমি তুলে ধরি। আজকে এমন একটা গল্প আমি তুলে ধরলাম যেখানে মায়ের ভূমিকা পালন করছেন আপনি, রুম্পার মামিমা। এটা একদমই ব্যতিক্রমধর্মী একটি ঘটনা। আমি ওকে ননদের মেয়ে হিসেবে দেখি না, আমি আমার নিজের সন্তান হিসেবে ওকে পালন করছি। আমি বুঝি ও যে আমার ননদের মেয়ে, সেটা আমি চিন্তাও করিনি কোনোদিন। আমি হচ্ছে আমার নিজের মেয়ে, এটা এইভাবেই ওকে পালন করেছি। জি, সেটাই খুব ভালো লাগছে যে কি আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে মেয়েটাকে আপনারা লালন পালন করছেন, বড় করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আল্লাহর রহমতে রুম্পা খুব ভালো একটা অবস্থানে পৌঁছে গেছে।
এই যে পৌঁছে গেল, সামনে তো আরও অনেকটা পথ বাকি রয়ে গেছে, আরও অনেক পথ হাঁটতে হবে। তো সামনের দিনের পরিকল্পনাটা কি রুম্পাকে ঘিরে? আমার একটা ইচ্ছা আছে, রুম্পা একবার অলিম্পিক থেকে একবার বিদেশ যাক, ফুটবলের মধ্যে একবার যাবার কথা ছিল, যাইতে পারে, আবার যেন যেতে পারে। সে স্কার থেকে তো সে গেছে, আবার অলিম্পিক থেকে যাইতে পারে, আর তার সে যেন প্রতিষ্ঠিত হইতে পারে, সেইটা আমার চিন্তা। আপা, রুম্পার এখন বয়স কত? 34। রুম্পা তো বুঝতে পারে, তাই না, অনেক কিছুই। তার মা একজন প্রতিবন্ধী ব্যক্তি, সেটা কি সে বুঝতে পারে? বুঝতে পারে। তার বাবা তাকে পরিত্যাগ করেছে, এটা কি বুঝতে পারে রুম্পা? বাবা না, সে মাঝে মাঝে কান্না করে। রুম্পা কি তার বাবাকে খোঁজে? হ্যাঁ, খোঁজে। কি বলে? আমার বাবা থাকতে আমি বাবার সাথে ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম, রেস্টুরেন্টে যাইতাম, মাঝে মাঝে সে বলে, অনেক আনন্দ করতাম, ছবি তুলতাম, এই সমস্ত কথা সে বলে, কান্না করে। সে খুব মন খারাপ করে বাবার জন্য। সব কিছু আমি চেষ্টা করে দিতে পারছি, কিন্তু বাবা তো আমি দিতে পারবো না। আপা, এবার আপনার কাছে জানতে চাই যে রুম্পাকে নিয়ে ঠিক বর্তমানে পথ চলতে যে কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে? অনেক চ্যালেঞ্জ হইতেছে, যে অনেকে জিজ্ঞেস করে এই প্রতিবন্ধী মেয়ে কেন নিয়ে হাঁটতেছে, ঘরে কী লাভ, ওর পিছনে টাকা খরচা করে লাভ কী, আমাকে অনেকে এটা বলে। তা আমি যে টাকা খরচা করে ওকে এই পর্যন্ত আনতে তো আমার টাকাটা লাগবে, টাকা না হলে তো ওকে এই পর্যন্ত আনতে পারতাম না। আমি ওকে খরচা না করলে, টাকাটা খরচা না করে, ওকে না ধরি এই পর্যন্ত আসতে পারতাম। একটা প্রতিবন্ধী মেয়ে, আমার তো আনতে হবে ওকে এই পর্যন্ত। এটাই আমি। অনেক নিঃসন্তান দম্পতি তো দত্তক নেয়, এমন একটা বাচ্চা দত্তক নেয় যে বাচ্চাটা সুস্থ স্বাভাবিক সাধারণ শিশুদের মতো, কিন্তু আপনারা কি করেছেন, রুম্পাকে আপনারা নিজের সন্তানের মতো লালন পালন করছেন, রুম্পার মা বাবা হয়েছেন। এই ভাবনাটা কেন আসলো যে না আমরা রুম্পাকে বড় প্রতিবন্ধী করব? মেয়ে ওকে কে দেখবে? আমরা যদি না দেখি, অন্য কেউ তো ওর প্রতি কেউ খেয়াল নেবে না। আমি যদি না দেখি, তা আমি ওর সমস্ত দায়িত্ব নিয়েছি, নিজের থেকেই দায়িত্ব নিয়ে আমি ওকে এই পর্যন্ত আনার চেষ্টা করছি। রুম্পাকে নিজের সন্তান হিসেবে লালন পালন করার এই যে ইচ্ছা, এই ইচ্ছাটা কেন জাগলো? ও আমার খুব ভক্ত, আমাকে স্যার কিচ্ছু বোঝে না। ওকে কেউ কিছু বললেও আমার কষ্ট হয়, কেউ ওকে অবহেলা করলে বা ঘৃণা করলে সেটা আমার কষ্ট হয়, আমি সেটা সহ্য করতে পারি না। তাই ওকে আমি সবসময় আমার নিজের করে রাখতে চাই। ও মা তো পারবে না, মাও এক ধরনের মানসিক প্রতিবন্ধী, ও মাকে ওকে বাড়তে পারবে না। মানবিক মূল্যবোধ থেকে আমি মনে প্রাণে গ্রহণ করছি আমি। আমার ভালো লাগছে ওকে, সেই জন্য ওর দায়িত্বটা আমি নিচ্ছি। তখন তো রুম্পা অনেক ছোট ছিল। ছোট থাকলে ওর একটা পুতুল, ও মনে হয় একটা পুতুল হয়েছে আমাদের ঘরে একটা। আর খুব আলো, ঘরে আলো হয়েছে, ওর জন্য খুব ভালো লাগছে আমার। কিন্তু তখনও তার সীমাবদ্ধতাগুলো ছিল, কিন্তু ওকে আমি মা দেখাশোনা করতে পারতো না। আমি আদর করতে লালন পালন করতে ওর জন্য আমার এমন একটা মায়া হয়ে গেছে, ওকে স্যার আমি আর কিছু বুঝতাম না। এই জন্য অন্য নিজে বাচ্চা নেওয়ার চিন্তা করিনি আমি, ওকে নিয়ে আমি সব কিছু স্বপ্ন দেখছি। জি আপা, বুঝতে পেরেছি। দর্শক, এবারে চলে যাব রুম্পার কাছে, রুম্পার সাথে কথা বলবো। রুম্পা, এবার বলো, তোমার বন্ধু তো অনেক আছে তাই না? কাছের বন্ধু কারা? স্কুলে। সে কোথায় থাকে? স্কুলেই থাকে। তোমরা গল্প করো? গল্প করি, নাচি, গান গাই, ছবি আঁকি একসাথে না? কাজ করি, সব একেবারে করি। রুম্পা বেড়াতে যেতে পছন্দ করে? হ্যাঁ, করি। কোথায় কোথায় বেড়াতে যায় রুম্পা? চিড়িয়াখানায়, তারপরে জাদুঘর, হ্যাঁ, শহীদ মিনার, ওগুলি। কে নিয়ে যায় রুম্পাকে বেড়াতে? আম্মু, মামা। তোমার আম্মু যায় না? না। একবারই বের হয় না? না। সারাক্ষণ বাসায় থাকে? বাইরে যায়। চলুন দর্শক, চলে যাই রুম্পার আম্মুর কাছে, শুনে আসি তার দুটি কথা। আচ্ছা, এই ঘরটা নীল কেন? এটা নীলুর জন্য। এই নামে তো আমার বাবাটাকে। সেই হাসি খুশি নীলুর জন্য। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। আমার নাম মনিরন, আমার মেয়ের নাম রুম্পা। আমার মেয়ে শারীরিকভাবে অসুস্থ, আমি এখন চাকরি করে, আমি অনেক খুশি। সে সব কামই পারে, রান্নাবাড়া করতে পারে, সে নাচ গান করে, লেখাপড়া করে, তারপর ছবি আঁকে, তারপরে ঘর দুয়ার গুছায়, এসব আমার খুবই ভালো লাগে। এখন চাকরি বাকরি করে, তাও ভালো লাগে। আমি মানসিকভাবে অসুস্থ তো, নিয়ে যাইতে পারি না, আমার মামি সব করে। মামির উতলো দে এইটা আমার পোষছে মাইয়া, আমি তো যাইতে পারি না, আমার মামি সব জায়গায় যায়। আমার মেয়ে উন্নতি করুক, আমি সুখে শান্তিতে থাকুক, আমরা দোয়া করি। আমার মেয়ে জানি মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, আমার মেয়ে জানি সরকারি চাকরি করতে পারে, আমি এইটাই চাই।
সরকার জানিয়ে এই সমস্ত প্রতিবন্ধীর সাথে আগে আসে। দর্শক, আসলে মা যখন এমন ধরনের প্রতিবন্ধী হয়ে যান তখন তার পক্ষে সন্তানকে সঠিকভাবে লালন পালন করাটা একদমই সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে রুম্পা এবং রুম্পার মা দুজনই আশ্রয় পেয়েছেন পিতৃসম বড় ভাই এবং মাতৃসম বড় ভাবির কাছে। ভালো থাকুক রুম্পা এবং রুম্পার মা। দর্শক, চলে যাচ্ছি রুম্পার মামার কাছে। আব্দুর রহমান সাহেব, আপনি তো দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের একটি সংগঠনের সাথে জড়িত আছেন। কি করলে পারে আমাদের রুম্পা এবং রুম্পাদের মতো প্রতিবন্ধী যে ব্যক্তিরা রয়েছে তাদের জীবনমান উন্নয়নের কাজটা আরেকটু সহজ হয়? সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং প্রতিবন্ধীদের যে সরকার একটা ভাতা দেয়, সারা বাংলাদেশে সব লোক পায় না, তারপরেও আমি বলবো সব লোককে ভাতার আওতায় আনা এবং প্রতিবন্ধীদের ভাতা আরও বাড়ানো। কারণ যে অল্প পরিমাণ ভাতা সরকার দেয় তাতে তাদের ঔষধের খরচ হয় না, তাদের দৈনন্দিন খরচ হয় না, তাদের খাওয়া দাওয়া চলাফেরার খরচ হয় না। প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য সরকার যদি এই ভাতাটা আরেকটু বৃদ্ধি করে দিত তাইলে তাদের চিকিৎসা খরচ বা দৈনন্দিন খরচগুলো তারা করতে পারত। প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগ দরকার আরও বেশি বেশি, এবং প্রতিবন্ধীদের চিকিৎসার সুযোগ সুবিধা বাড়ানো দরকার, প্রতিবন্ধীদের শিক্ষার সুযোগ বাড়ানো দরকার এবং সামাজিক সচেতনতা গড়ে তোলা দরকার। দর্শক, চলে যাবো এবার রুম্পার কাছে। রুম্পা, ভালো লাগার কিছু গল্প, কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করো। স্কুল কিছু ভালো লাগে, স্কুল বন্ধু বান্ধব ভালো লাগে, জাপানে এসি সবাই ভালো লাগছে, সবাই হাত দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। তোমার ভালো লেগেছে অনেক, তাই না? খুব ভালো লেগেছে। রুম্পা, তোমার মামিমা বললেন তুমি তোমার বাবাকে খোঁজো। খুব কান্দি, প্রচণ্ড কান্দি, রাতে ঘুমাইতে খুব কান্দি, অনেক মন খারাপ লাগে, প্রচুর অনেক। আমি একসময় কান্দি, খুব খারাপ করে লাগে বাবার জন্য, খুব কান্দি, আমার খুব মন খারাপ লাগে, খুব কষ্ট লাগে, বুকে ব্যথা ব্যথা লাগে, এরকম লাগে। রুম্পার এই যে অনুভূতিটা, চোখের পানি নিয়ে সে তার ভেতরের এই যে গভীর অনুভূতিটা এখন আমাদের সাথে শেয়ার করলো, এটা আসলে আমার চোখে পানি এনে দিয়েছে। এই কথার পিঠে কি কথা বলতে হবে আমি আসলে খুঁজে পাচ্ছি না। বাবারা যারা আছেন, যারা তাদের প্রতিবন্ধী সন্তানকে তাদের এই সীমাবদ্ধতার জন্য দূরে সরিয়ে দেন, পরিত্যাগ করেন, এটা করবেন না। রুম্পার এই যে কষ্টের জায়গাটা, এটা প্রত্যেকটা রুম্পার মধ্যেই ঘটে এবং রুম্পা হয়তো প্রকাশ করতে পারছে, অনেকে হয়তো প্রকাশ করতে পারে না। রুম্পা, এই যে সমাজে তুমি বসবাস করছো, এই সমাজের সবার উদ্দেশ্যে তোমার কি বলার আছে? আমি বলতে চাই আমার গিনে না করুক, সবার মাঝে অবহেলা না করুক, কাজ নেই, সবাই আমাদেরকে ভালোবাসুক, ভালোবাসুক, মায়া করুক, সে করুক, আদর করুক, এটাই বলতে। আপনারা বুঝতে পেরেছেন রুম্পা কি বলল? কেউ যেন তাদেরকে ঘৃণা না করে, অবহেলা না করে, তাদেরকে সবাই যেন আদর করে, ভালোবাসে। রুম্পা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আজকে আমাদেরকে সময় দিয়েছো। তুমি আরও সফল হও, সামনের দিকে এগিয়ে যাও এবং আরও সুন্দর সুন্দর কাজ করো। আমাদের শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা, দোয়া সব থাকলো, কেমন? আর আপনারা রুম্পাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং এভাবে রুম্পাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। দর্শক, অনেক অনেক শুভকামনা থাকলো রুম্পা এবং রুম্পার আম্মু, রুম্পার মামি, মামা এবং পরিবারের সকল সদস্যের প্রতি। দর্শক, আমরা আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এবারে আমরা রুম্পার একটি নাচ দেখব আর নাচ দেখতে দেখতে বাড়ি যাব। তবে তার আগে আমার বিদায় নেবার পালা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আর টিভির সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও